জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় মার্কেটিং, প্রোগ্রাম জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ভিডিও লেকচার, কোর্স কোড 222313। কোর্সের নাম কৃষি বাজারজাতকরণ। লেকচার 5, লেকচার শিরোনাম বিশ্লেষণমূলক পদ্ধতি। আমি রেজাউল কবির, সহকারী অধ্যাপক, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। আজকের আলোচ্য বিষয় কৃষি পণ্য এবং শিল্পজাত পণ্যের বাজার ব্যবস্থার পার্থক্য। কৃষি পণ্য এবং শিল্পজাত পণ্য বাজার ব্যবস্থায় কতগুলো মৌলিক পার্থক্য বিদ্যমান, যে কারণে কৃষি পণ্য এবং শিল্প পণ্য বাজারজাতকরণ কৌশলে, বাজারজাতকরণ পরিকল্পনায় এবং বাজারজাতকরণ কার্যক্রম বাস্তবায়নে বাজারজাতকারীকে ভিন্ন ভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আমরা এখন আলোচনা করব কৃষি পণ্য এবং শিল্প পণ্যের বাজার ব্যবস্থায় কোন কোন ক্ষেত্রে পার্থক্যগুলো লক্ষণীয়। প্রথমত আসা যাক বাজারের প্রকৃতির ক্ষেত্রে। বাজারের প্রকৃতির ক্ষেত্রে কৃষি পণ্যের লেনদেনের ক্ষেত্রে প্রাথমিক বা গ্রাম্য বাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু এটি গ্রামেই উৎপাদিত হয়, গ্রামাঞ্চলে উৎপাদিত হয়, সেহেতু এর প্রাথমিক লেনদেন গ্রাম্য বাজারগুলোতে সম্পন্ন হয়ে থাকে। অন্যদিকে শিল্প পণ্যের লেনদেন সম্পন্ন হয় মাধ্যমিক বাজার বা বন্দর ভিত্তিক বাজার বা পাইকারি বাজার। এর প্রাথমিক লেনদেনগুলো সম্পন্ন হয়ে থাকে। দ্বিতীয়ত বাজার সংক্রান্ত তথ্য। বাজার সংক্রান্ত তথ্য কৃষি পণ্যের বাজারের ক্ষেত্রে তেমন কোনো তথ্য সংরক্ষণ, বন্টন, ভুক্তভোগী বা যার তথ্যের প্রয়োজন বা কোনো উৎপাদক তথ্যের প্রয়োজন অনুভব করে এমনটি খুব একটা লক্ষণীয় নয়। পণ্যের গুণাগুণ, পণ্যের নমুনা, ক্রেতার সংখ্যা, ভোক্তার ক্রয় ক্ষমতা, ভোক্তার ক্রয়ের হার, ব্যবহার বিধি এ সংক্রান্ত কোনো তথ্য কৃষি পণ্যের ক্ষেত্রে খুব একটা সংরক্ষিত, বন্টিত হয় বলে অন্তত আমাদের উন্নয়নশীল দেশগুলোতে লক্ষ্য করা যায় না। কিন্তু শিল্প পণ্যের ক্ষেত্রে যেহেতু প্রতিযোগিতা বিদ্যমান, সেহেতু সেখানে নানা রকমের তথ্য উপাত্ত সংরক্ষিত হয় এবং উৎপাদকরাও সেই সকল তথ্যগুলো সংগ্রহ করেন এবং সেই অনুযায়ী তারা তাদের উৎপাদন কার্য পরিচালনা করে থাকেন। অর্থাৎ তারা সেই সকল তথ্য ব্যবহার করেন এবং উপকৃত হয়ে থাকেন। তারপর আসা যাক মধ্যস্থতাকারী। কৃষি দ্রব্য বাজারজাতকরণে বিপুল পরিমাণের অসংখ্য মধ্যস্থতাকারী লক্ষ্য করা যায়। কৃষি পণ্য বাজারজাতকরণে পরিবহন, গুদামজাতকরণ সুবিধা, এই সমস্ত কার্যগুলি সম্পন্ন করার জন্য বিপুল পরিমাণের মধ্যস্থতাকারী লক্ষ্য করা যায়। যদিও কৃষি পণ্য পচনশীল পণ্য, সেই ক্ষেত্রে এত অধিক সংখ্যায় মধ্যস্থতাকারী বা দীর্ঘ বন্টন প্রণালী অনাকাঙ্ক্ষিত, কিন্তু এরপরেও আমাদের দেশে কৃষি পণ্য বাজারজাতকরণে মধ্যস্থতাকারীর সংখ্যা অধিক পরিমাণে লক্ষ্য করা যায়। কিন্তু শিল্প পণ্যের বাজারজাতকরণে এসব মধ্যস্থতাকারী আছে,
তবে আধিক্য নয়, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। প্রতিটি শিল্প উৎপাদক তার শিল্প পণ্য, তার উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট বন্টন প্রণালীতে মাধ্যমে পণ্য বন্টন করে থাকেন এবং সেখানে নির্দিষ্ট সংখ্যক মধ্যস্থতাকারী উপস্থিতি লক্ষ্য করা যায়। তারপর আসা যাক পরিবহন ও গুদামজাতকরণের ক্ষেত্রে কি পার্থক্য। পরিবহন ও গুদামজাতকরণের ক্ষেত্রে কৃষি পণ্য উৎপাদিত হয় ঋতুভিত্তিক, মৌসুম ভিত্তিক, এবং মৌসুম ভিত্তিক উৎপাদিত হয় বলে পরিবহন ও গুদামজাতকরণের চাহিদা সারা বছর থাকে না। এটা যখন উৎপাদন হয় সেই উৎপাদন মৌসুমেই পণ্যটি পরিবহন করার প্রয়োজন হয় এবং গুদামজাতকরণের প্রয়োজন। আর শিল্প পণ্য এটা নিয়মিত সারা বছর ব্যাপী রাউন্ড দ্য ক্লক উৎপাদন হয়, বন্টন, পরিবহন, গুদামজাতকরণ সারা বছর ব্যাপী একটা রুটিন মাফিক পরিচালিত হতে থাকে। কাজে সেই ক্ষেত্রে মৌসুম ভিত্তিতে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে যেমন একটা পরিবহন এবং গুদামজাতকরণের একটা জটিলতা সৃষ্টি হয়, সেই ধরনের কোন জটিলতা এই শিল্প পণ্যের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। প্রমিতকরণ আমরা গত ক্লাসে আলোচনা করেছি। স্ট্যান্ডার্ডাইজেশন অর্থাৎ নির্ধারিত পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন করা। কৃষি পণ্যের গুণগত মান, এটার উৎপাদন বৈশিষ্ট্য যেহেতু প্রকৃতি নির্ভর, কাজেই গুণগত মানের উপর উৎপাদকের খুব একটা হাত থাকে না। এটা উৎপাদকের খুব একটা হাত থাকে না বিধায় কৃষিজাত দ্রব্যের বাজারজাতকরণ, প্রকৃতকরণ ও পর্যায়িতকরণ উৎপাদনের পরে কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃতকরণ ও পর্যায়িতকরণ খুব একটা গুরুত্ব পায়। আমাদের দেশের কৃষকরা যেহেতু একটু অনগ্রসর, অর্থনৈতিকভাবে শিক্ষা সংস্কৃতিতে তারা যেহেতু একটু অনগ্রসর, তারা এই প্রমিতকরণ ও পর্যায়িতকরণের বিষয়টি উৎপাদন পর্যায়ে, উৎপাদন পরবর্তী পর্যায়ে তারা বুঝতেই পারে। হয়তো মাধ্যমিক বাজারে আসার পর সেটি প্রমিতকরণ পর্যায়িতকরণ হয়ে থাকে, কিন্তু উৎপাদনের পরবর্তী পর্যায়ে অর্থাৎ কৃষকের ঘরে থাকা অবস্থায় প্রমিতকরণ ও পর্যায়িতকরণ তেমন গুরুত্ব পায় না। কিন্তু শিল্প পণ্যের ক্ষেত্রে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ এটা উৎপাদনের সাথেই সংশ্লিষ্ট। তারপরের পার্থক্য হলো পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থা। কৃষি পণ্য বাজারজাতকরণ বেশিরভাগ কৃষিজাত পণ্য পচনশীল হয়, এদের জন্য বিশেষায়িত পরিবহন এবং সংরক্ষণ ব্যবস্থার প্রয়োজন। যেহেতু কৃষি পণ্য মৌসুম ভিত্তিক উৎপাদিত হয় কিন্তু সারা বছর ব্যাপী ভোগ করতে হয় বা করি আমরা, সেহেতু এটাকে সংরক্ষণ করার উপর সমধিক গুরুত্ব দেওয়া হয়, কিন্তু সংরক্ষণ সুবিধা অত্যন্ত অপ্রতুল। যাই হোক, কিন্তু শিল্প পণ্যের ক্ষেত্রে যেহেতু রুটিন ওয়াইজ উৎপাদন হয়, সারা বছর ব্যাপী উৎপাদন হয়, সেহেতু সংরক্ষণ বা পরিবহনের ক্ষেত্রে ততটুকু গুরুত্ব দেওয়ার প্রয়োজন হয় না। বিজ্ঞাপন ও প্রচার। শিল্প পণ্যের ক্ষেত্রে বিজ্ঞাপন ও প্রচার যতটুকু গুরুত্বপূর্ণ, কৃষি পণ্যের ক্ষেত্রে ততটুকু নয়। শিল্প পণ্যের প্রচার, বিজ্ঞাপন এগুলোর প্রয়োজন আছে, যেহেতু প্রতিযোগিতা বিদ্যমান। একই পণ্য একাধিক উৎপাদক উৎপাদন করছে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা বিদ্যমান, সেহেতু তখন বাজার শেয়ার বৃদ্ধির জন্য, যার যার বিক্রয় বৃদ্ধির জন্য, সর্বোপরি মুনাফা বৃদ্ধির জন্য বিজ্ঞাপন বা বাজার প্রসারের জন্য, বাজার প্রসারের যে কয়টি হাতিয়ার আছে সব কয়টিকেই তারা ব্যবহার করে থাকে। কিন্তু কৃষি পণ্যের ক্ষেত্রে তেমনটি দেখা যায় না, বিজ্ঞাপন বা প্রচারের প্রয়োজন হয় না। সর্বশেষে যোগানের প্রকৃতি। কৃষি পণ্য উৎপাদন প্রকৃতি নির্ভর হয়, প্রতি বছর একই পণ্য সমপরিমাণে উৎপাদন না হতে পারে। বন্যা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি অর্থাৎ প্রকৃতির
বিরূপ আচরণের কারণে উৎপাদন কম হতে পারে। আবার প্রকৃতি যদি অনুকূলে থাকে তাহলে উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় বা তার চেয়েও বেশি হতে পারে। অর্থাৎ যোগানের মধ্যে তারতম্য দেখা যায় কৃষি পণ্যের ক্ষেত্রে, যা বাজার ব্যবস্থায় প্রভাব ফেলে। কিন্তু শিল্প পণ্যের ক্ষেত্রে তেমনটি লক্ষ্য করা যায় না। শিল্প পণ্যের ক্ষেত্রে তেমন কোনো বিপর্যয়, তেমন কোনো দুর্ঘটনা না ঘটলে যোগানের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। শিল্পের যা উৎপাদন ক্ষমতা, নিয়ম মাফিক শিল্পে তাই উৎপাদন হবে, তাই সমপরিমাণ পণ্যই যোগান হবে এবং রুটিন অনুযায়ী সেটা বাজারজাত হবে। সেখানে কোনো বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই হলো কৃষি পণ্য এবং শিল্পজাত পণ্যের বাজার ব্যবস্থা পার্থক্য। আমরা দ্বিতীয় আলোচনায় আসি। বাংলাদেশের কৃষি পণ্য বাজারের বৈশিষ্ট্য সমূহ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এটা আমরা জানি। বাংলাদেশের শতকরা ৮০% বা তার চেয়েও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি পণ্যের উপর নির্ভরশীল। তাই বাংলাদেশের মানুষের প্রধান পেশা বা উপজীবিকা হলো কৃষি। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। কৃষিতে যদি উৎপাদন ভালো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতির চেহারা একরকম দেখা যায়, আর কৃষি উৎপাদন যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের টানাপোড়েন, অস্থিরতা লক্ষ্য করা যায়। এখন এই ক্ষেত্রে এই বিবেচনায় বাংলাদেশের কৃষি পণ্য বাজারের বৈশিষ্ট্যগুলি। বাংলাদেশের কৃষি পণ্য বাজারের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল বাজারে কৃষকের দুর্বল অবস্থা। আমাদের দেশে কৃষকরাই হতে পারত কৃষি পণ্য বাজারের প্রাণ, কিন্তু এখানে হয়েছে উল্টো। কৃষকরা বাজারে তাদের অবস্থান একেবারে নাই বললেই চলে। তাদের অবস্থান অত্যন্ত দুর্বল। কৃষকরা আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে এবং তাদের সচেতনতার অভাবের কারণে, তারা যে শুধু আর্থিকভাবে দুর্বল তা নয়, তারা কিন্তু সচেতনতার দিক থেকেও অত্যন্ত দুর্বল। এই সচেতনতা অভাবের কারণে তারা দর কষাকষির ক্ষমতা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারে না। অর্থাৎ কাঙ্ক্ষিত মাত্রায় তারা দর কষাকষি করতে পারে না। এই দর কষাকষি করতে না পারার কারণে তারা পণ্যের ন্যায্য মূল্যও পায় না। এখানে আবার আরো কিছু উপাদান এখানে তাদের অবস্থানকে দুর্বল করে দিয়েছে। যেমন পণ্যটি মৌসুম ভিত্তিতে উৎপাদন হয়। পণ্যটি মৌসুম ভিত্তিতে উৎপাদিত হওয়ার কারণে একটা নির্দিষ্ট মৌসুমে অধিক সংখ্যায় পণ্য বাজারে সরবরাহ হয়। অধিক মাত্রায় চাহিদার তুলনায় অধিক সরবরাহ বিদ্যমান থাকার কারণে পণ্যের মূল্য নিম্নমুখী হয়ে যায়। তখন কৃষকের অবস্থান আরো দুর্বল হয়ে যায়। তখন কৃষক পণ্যের মূল্য ধরে রাখতে পারে না, তখন পণ্য বিক্রয়ের মাধ্যমে তারা লাভ অর্জন করতে পারে। এই কৃষকের দুর্বল অবস্থানের কারণে তারা তাদের কাঙ্ক্ষিত মাত্রায় মুনাফা অর্জন করতে পারছে না। একই সাথে পেশাগত দিক থেকে তার এই পেশাকেও তারা মুনাফামুখী করতে পারছে না। এটা হলো কৃষি পণ্য বাজারের প্রথম বৈশিষ্ট্য। কৃষি পণ্য বাজারের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো দক্ষ যোগাযোগ ব্যবস্থার অভাব। আমাদের বাংলাদেশে সামগ্রিকভাবে এই একবিংশ শতাব্দীতে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত মনে হলেও কৃষি পণ্যের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ততটুকু এখনো উন্নয়ন ঘটেনি। কারণ কৃষক, কৃষি পণ্যের বাজার এর সবকিছুই একেবারে প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছে।
অর্থাৎ নিভৃত পল্লী গ্রামে এগুলোর অবস্থা। সেই গ্রামীণ যোগাযোগ অবকাঠামো আমাদের দেশে এখনো ততটুকু উন্নত ভাবে গড়ে উঠেনি। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, পণ্য পরিবহনে যোগাযোগের যে কয়টি মাধ্যম রয়েছে তার মধ্যে নৌপথ হলো সবচাইতে সস্তা। নৌপথে পণ্য পরিবহন সবচাইতে আর্থিক দিক থেকে সবচাইতে সাশ্রয়ী মূল্যে পণ্য পরিবহন করা যায়। কিন্তু আমাদের দেশের নৌপথগুলো অকেজো অর্থাৎ নাব্যতা হারিয়েছে বহু পূর্বেই, যে কারণে আমাদের কৃষি পণ্য নৌপথে পরিবহন করা সম্ভব হচ্ছে। তারপরে অর্থনৈতিকভাবে সাশ্রয়ী মূল্যে পরিবহন করা যেত রেল পথে। আমাদের দেশের রেলওয়ে নেটওয়ার্ক ততটুকু বিস্তৃত নয়, যে কারণে তাছাড়া রেলের সেবাও ততটুকু দক্ষ নয়, যে কারণে কৃষি পণ্য রেলেও পরিবহন করা অনেক সময় সম্ভব হচ্ছে। তখন আমাদের হাতে থাকে একমাত্র সড়ক পথ ব্যয়বহুল। উন্নয়ন ঘটেছে, কিন্তু পল্লী অঞ্চলে সড়ক যোগাযোগ এখনো ততটুকু উন্নয়ন ঘটেনি বিধায় আমরা কৃষি পণ্য পরিবহনে যথেষ্ট অসুবিধার সম্মুখীন। কৃষি পণ্য পরিবহনের এটা একটা নেগেটিভ দিক। বৈশিষ্ট্যের দিক থেকে আমি বলবো এটা একটা নেতিবাচক বৈশিষ্ট্য। কৃষি পণ্য পরিবহনের একটা নেতিবাচক বৈশিষ্ট্য। তারপর আসা যাক গুদামজাতকরণ বা সংরক্ষণ অবকাঠামো। কৃষি পণ্য এক খাদ্যশস্য, অর্থাৎ ধান, চাল, গম, এগুলো সরকারি পর্যায়ে গুদামজাতকরণ এবং সংরক্ষণের অবকাঠামো গড়ে উঠলেও বেসরকারি পর্যায়ে বা প্রাথমিক বাজারে বা মাধ্যমিক বাজারে এগুলো সরকারি বা বেসরকারি কোনো পর্যায়ে এখনো গড়ে ওঠে। অথচ কৃষি পণ্যের ক্ষেত্রে এই অবকাঠামো গড়ে ওঠা উচিত ছিল। কৃষির উন্নয়নের স্বার্থে, কৃষি উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য নিশ্চিত করার স্বার্থে এবং এই মৌসুম ভিত্তিতে উৎপাদিত পণ্য ভোক্তারা যাতে সারা বছর ন্যায্য মূল্যে ক্রয় এবং ভোগ করতে পারে, সেই স্বার্থে সংরক্ষণ ব্যবস্থা, দক্ষ সংরক্ষণ ব্যবস্থা আমাদের দেশে গড়ে ওঠা উচিত ছিল, কিন্তু আমরা তা গড়ে তুলতে পারিনি। যাই হোক, আমাদের দেশে এই গুদামজাতকরণ বা সংরক্ষণ অবকাঠামোর নিতান্তই অভাব পরিলক্ষিত হয়, যে কারণে মৌসুমের পণ্য মৌসুমে ভোগ করতে হয়, অনুৎপাদন মৌসুমে আমরা সেই সকল পণ্য ভোগ করার সুযোগ পাই না। কৃষি পণ্য বাজারের আরেকটি বৈশিষ্ট্য হলো পণ্যের পরিমাপ পদ্ধতি। পণ্য মাপের, ওজনের, আমাদের দেশে পণ্য ওজনের আইন আছে 1984 সনের ওজন নিয়ন্ত্রণ আইন। কিন্তু শহর অঞ্চলে এই আইন প্রচলন ঘটলেও এখনো গ্রামীণ অঞ্চলে এই আইনের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। আমি একটা উদাহরণ দিয়ে বলি, বা এই ক্ষেত্রে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও শেয়ার করতে পারি এখানে। যেমন কৃষক যখন ধান বিক্রি করে, তখন ফরিয়া বা ব্যাপারীরা কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে 42 কেজিতে মন। আমরা জানি এক মনের হিসাব হলো 40 কেজিতে। আমরা জানি যে 40 কেজিতেই এক মন ক্রয় হবে, বিক্রয় হবে। কোন কোন অঞ্চলে 43 কেজি বা 44 কেজি তো মন হিসাবে ধান
বিক্রয় হয়, কৃষককে বিক্রয় করতে হয়। তো এই যে ওজনের বা পরিমাপের ক্ষেত্রে কিছু কিছু পচনশীল পণ্য আছে, যেমন দুধ। দুধ যে সমস্ত এলাকায় প্রচুর পরিমাণ উৎপাদন হয়, পাবনা, বগুড়া, রাজশাহী, কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের হাওর অঞ্চল, নেত্রকোনার হাওর অঞ্চলে, সেখানে এখনো দুধ শের, কেজির হিসাব নেই, শের হিসাবে দুধ বিক্রি হয়। এবং শের হলো, আমরা জানতাম 80 তোলায় 1 শের, কিন্তু সেই সমস্ত অঞ্চলে 120 তোলায় 1 শের। এবং আমি যতটুকু জানি এখন পর্যন্ত অদ্যাবধি এই পদ্ধতিতেই দুধ ক্রয় বিক্রয় হচ্ছে। এটা নিশ্চয়ই কোনো সুষ্ঠু পদ্ধতি নয়। 1984 সনের ওজন নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে প্রচলিত থাকা উচিত প্রতিটি বাজারে, প্রতিটি পণ্যের ক্ষেত্রে। এটা আমাদের কৃষি বাজারের একটা অন্যতম নেতিবাচক বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো সংগঠিত বাজারের অনুপস্থিতি। সংগঠিত পণ্য বাজার উন্নত দেশগুলিতে, যে সমস্ত দেশে কৃষির যথেষ্ট উন্নয়ন ঘটেছে, সে সমস্ত দেশগুলোতে কৃষি পণ্য ক্রয় বিক্রয়ের জন্য সংগঠিত পণ্য বাজার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশে একটি মাত্র পণ্য ব্যতীত অন্য কোনো পণ্যের জন্য সংগঠিত পণ্য বাজার নেই। সেই একটি মাত্র পণ্য হলো চা। চা ক্রয় বিক্রয়ের জন্য চট্টগ্রামের নিলাম বাজার হলো সংগঠিত পণ্য বাজার। অথচ আমাদের ব্যাপকভাবে উৎপাদিত হয় যে সমস্ত পণ্যগুলো, প্রতিটি পণ্যের জন্যই সংগঠিত পণ্য বাজার থাকতে পারে। সংগঠিত পণ্য বাজার থাকলে পরে কৃষক, পণ্য, ভোক্তা সকলেরই উপকার। এটা আমাদের দেশের কৃষির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দালাল ও ফরিয়াদের উপস্থিতি। বাংলাদেশে কৃষি পণ্যের বাজারে বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকগণ প্রকৃত ক্রেতার কাছে পণ্য বিক্রয় করতে পারে, তাদের সাথে সম্পর্কও রচনা করতে পারে। এখানে একদল লোক এসে উপস্থিত হয় যারা মধ্যস্বত্বভোগী, কৃষক এবং ভোক্তার মাঝখানে তারা কখনো কখনো তারা পণ্য ক্রয়ের মাধ্যমে মালিকানা অর্জন করে সেটা ভোক্তার কাছে পৌঁছে দেয়। কখনো কখনো পণ্য ক্রয় ছাড়াই, মালিকানা অর্জন ছাড়াই পণ্য হস্তান্তরের একটা ভূমিকা রেখে মুনাফা লুটে নেয়। এটা আমাদের দেশের কৃষি পণ্য বাজারের আর একটা বৈশিষ্ট্য। যাই হোক, এই সকল বৈশিষ্ট্যগুলি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা এটাই আমরা উপসংহারে আসতে পারি যে আমাদের কৃষি পণ্যের বাজার যথেষ্ট দক্ষ নয়, আমাদের কৃষি পণ্যের বাজার যথেষ্ট উন্নত নয়। কারণ এখানে আমি যে সাতটা বৈশিষ্ট্য আমি আলোচনা করলাম, এই 7টা বৈশিষ্ট্যের প্রতিটি বৈশিষ্ট্যই কিন্তু নেতিবাচক। প্রতিটি বৈশিষ্ট্যই কৃষক, ভোক্তা, কৃষি, রাষ্ট্রের মোট উৎপাদন অর্থাৎ জিডিপি, প্রতিটি ক্ষেত্রে বিপক্ষে যায়। কাজেই এই ধরনের বৈশিষ্ট্যগুলিকে পরিবর্তন করতে হবে। যিনি পণ্যের মালিক, যিনি পণ্যের উৎপাদক, সেই কৃষকের বাজার অবস্থানকে শক্তিশালী করতে হবে, বাজারে তার অবস্থানকে শক্তিশালী করতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারলে, সরি, হ্যালো, অ্যাটেন্ড করো। হ্যাঁ, একটা ক্লাস আমার শেষ পর্যায়ে, অ্যাটেন্ড করো। আর একটা আমি আধা ঘন্টা পরে শুরু করবো।
সরি, তো আমরা যদি এই নেতিবাচক সুবিধাগুলিকে ইতিবাচক অবস্থায় পরিবর্তিত করতে পারি, তাহলে রাষ্ট্রের অর্থনীতি বৃহত্তর পরিসরে, ক্ষুদ্র পরিসরে কৃষকের পেশা উন্নয়ন করবে, লাভবান হবে এবং সর্বোপরি ভোক্তাবান উপকৃত হবে। এই হলো বাংলাদেশে কৃষি পণ্য বাজারের বৈশিষ্ট্য সমূহ। এরপর আমরা পরবর্তী আলোচনায় আমরা যাই। বাংলাদেশে কৃষি পণ্য বাজারজাতকরণে মধ্যস্বত্বভোগী কারবারিদের ভূমিকা। কিছুক্ষণ আগেই কৃষি পণ্য বাজারের বৈশিষ্ট্য আলোচনায় আমরা দালাল এবং ফরিয়াদের উপস্থিতির কথা আমরা বলছিলাম। তারা কিন্তু এক ধরনের মধ্যস্বত্বভোগী। এখানে আমরা যদি আগে একটু আলোচনা করে নেই যে মধ্যস্বত্বভোগী কারা, এই সংজ্ঞাটাকে যদি আমরা একটু সহজ করে নেই, তাহলে আমাদের কাছে কৃষি পণ্য বাজারজাতকরণে এদের ভূমিকাটা পরিষ্কার হয়ে যাবে। মধ্যস্বত্বভোগী হলো যারা পণ্য উৎপাদন করে না, উৎপাদক এবং ব্যবহারকারীর মধ্যবর্তী স্থানে অবস্থান করে পণ্য হস্তান্তরে সহায়তা করে। আমি কিন্তু খুব সহজ করে বলছি, অনেকগুলি উপাদান বাদ দিয়ে, খুব বেশি এই ক্ষেত্রে খুব বেশি জটিলতায় আমি যেতে চাচ্ছি না। আমাদের একজন ছাত্র এসছে, তাকে অ্যাডমিট করে নেই। তো যারা পণ্য উৎপাদন করে উৎপাদনে কোনো ভূমিকা রাখে না, উৎপাদক এবং ভোক্তার মাঝখানে অবস্থান করে, কখনো পণ্যের মালিকানা গ্রহণ করে বা মালিকানা গ্রহণ ছাড়াই পণ্য প্রবাহে, উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য প্রবাহে ভূমিকা রাখে, তাদেরকেই বলা হয় মধ্যস্বত্বভোগী বা মধ্যস্থ কারবারি। যেমন পাইকার, খুচরা কারবারি, যাদেরকে আমরা চিনি, সমধিক পরিচিত। এছাড়াও কৃষি পণ্যের ক্ষেত্রে, কৃষি পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে মধ্যস্বত্ব কারবারি, বিভিন্ন রকমের মধ্যস্বত্ব কারবারি বা মধ্যস্থ কারবারি উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন প্রথমে, এটা একেবারে উৎপাদনের প্রাথমিক পর্যায় থেকেই ক্রমান্বয়ে আমি আলোচনা করছি, ফরিয়া, ব্যাপারী ও পাইকার। এরা একেবারে কৃষকের সাথে সংশ্লিষ্ট। বিভিন্ন কৃষিজাত পণ্য সারা দেশব্যাপী উৎপাদন হয়, বিচ্ছিন্ন ভাবে, বিধ্বস্ত বিক্ষিপ্ত ভাবে এক একটা পণ্য এক এক স্থানে উৎপাদন। তো এই যে অসংখ্য দেশব্যাপী লক্ষ লক্ষ কৃষক তার বিক্রয়যোগ্য উদ্বৃত্ত কৃষি পণ্য একত্রিত করা, এটা কৃষকের পক্ষে সম্ভব না। এটা কৃষকের পক্ষে সম্ভব না। এখানে একদল ব্যবসায়ী কাজ করে, তারা হলো ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকের কাছ থেকে ক্ষুদ্র পরিমাণে উৎপাদিত পণ্য সমূহ ক্রয় করে, তারপর একসাথে করে সেটা প্রাথমিক বাজারে তারা উপস্থাপন করে। এরাই হলো ফরিয়া, ব্যাপারী বা পাইকার। তারা কৃষকের বাড়িতে যায়, কৃষক তার উৎপাদনের যে অংশটুকু উদ্বৃত্ত থাকে, সেই উদ্বৃত্ত অংশটুকু তারা কৃষকের কাছ থেকে ক্রয় করে নেয়। ব্যাপারী
পাইকার তাদেরও এই একই ভূমিকা। তারা অনেক সময় স্থানীয় বাজার থেকেও ক্রয় করে, আবার কৃষকের বাড়ি থেকেও তারা ক্রয় করে। এতে কৃষকের সুবিধাটা হলো তার পণ্যটা স্বল্প শ্রমে স্বল্প সময়ে বিক্রয় করতে পারছে। মূল্যের বিষয়টি সেখানে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ কোরিয়া ব্যাপারী বা পাইকার তারা কম মূল্যে ক্রয় করে তারা অধিক মূল্যে বিক্রি করবে, এটাই তাদের মুনাফা, এটাই তাদের ব্যবসায়িক কার্য। তার মানে এই ফরিয়া ব্যাপারী ও পাইকার তারা কৃষকদেরকে বলা যায় যে কৃষকদের খুব একটা আর্থিকভাবে মুনাফা না হলেও তারা পণ্যটা অন্তত সময় মতো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কৃষকের কাজে আসছে, একটা ভূমিকা রাখতে পারছে, এটুকু অন্তত স্বীকার করা যায়। এখন তাদের কাছে বিক্রয় করে কৃষক কতটুকু লাভবান হলেন এটা প্রশ্নবিদ্ধ, এটা আলোচনা সাপেক্ষ। তারপরে মধ্যস্বত্বভোগী কারবারি যারা, তারা হলেন দালাল, আড়তদার ও গোলাদার। দালাল কারা? দালাল হলো সেই ব্যক্তিরা যারা পণ্যের মালিকানা গ্রহণ করে না, বিক্রেতা এবং ক্রেতার মধ্যবর্তী স্থানে অবস্থান করে পণ্যটির ক্রয় বিক্রয় কার্যে সহায়তা করেন এবং এর বিনিময়ে তারা নির্দিষ্ট করে কমিশন, এটাই তাদের মনে। আর আড়তদার কারা? আড়তদার হলো এক ধরনের বিক্রয়কারী, কিন্তু তিনি পণ্য ক্রয় করেন না। উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য আড়তদারের কাছে পাঠিয়ে দেন, আড়তদার বিক্রেতার কাছে পণ্য বিক্রয় করে উৎপাদককে ক্রয় মূল্য প্রদান করে দেন এবং তিনি মাঝখান থেকে পণ্য বিক্রয় কার্যে সহায়তা করার জন্য নির্দিষ্ট হারে কমিশন। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন ওই ঢাকার চাউলের পাইকারি বাজার, এরকম প্রতিটি পণ্য বড় বড় বাজারে এই ধরনের আড়তদার উপস্থিতি লক্ষ্য করা যায়। আড়তদারদের কাজটি হলো উৎপাদকের কাছ থেকে উৎপাদক আড়তদারের কাছে পণ্য পাঠাবেন, নির্ধারিত মূল্যে আড়তদার পাইকারের কাছে বা খুচরা কারবারির কাছে পণ্য বিক্রয় করবেন। বিক্রয় মূল্য তিনি উৎপাদকের কাছে পাঠিয়ে দেবেন এবং তিনি নির্দিষ্ট হারে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকেই তিনি কমিশন পাবেন। এই হলো আড়তদার। গোলাদার, গোলাদার এখানে বোঝাই যায় যে উনি গুদামের মালিক, অর্থাৎ যিনি সংরক্ষণ করেন। যেমন বাংলাদেশে আলু উৎপাদনের ক্ষেত্রে কোল্ড স্টোরেজের মালিক, তারা নির্দিষ্ট ধারার ভিত্তিতে, সময়ের হিসাবে নির্দিষ্ট ধারার ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ আলু সংরক্ষণ করার বিপরীতে তারা ভাড়া আদায় করে থাকেন আলু উৎপাদকের কাছ থেকে। তার মানে দেখা যায় যে এই দালাল সেও কৃষি পণ্য বাজারজাতকরণে এক ধরনের ভূমিকা রাখছে। এই দালালদের উপস্থিতি সাধারণত যে সকল পণ্য রপ্তানি হয়, বিশেষ করে আমাদের দেশের পাটের বাজারে দালালদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আড়তদার, এটা বৃহৎ আকারে যে সকল পণ্য উৎপাদিত হয় সেই সমস্ত পণ্যের ক্ষেত্রে আড়তদারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন ধান, চাল, মাছ, এই সমস্ত পণ্যের ক্ষেত্রে আড়তদারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ইদানিং পোল্ট্রি ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও আড়তদারদের উপস্থিতি কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে। গোলাদার, এটা আমি আগে উদাহরণ হিসেবে বললাম যে আলু উৎপাদনের ক্ষেত্রে যেমন কোল্ড স্টোরেজের মালিক, তারাও এক ধরনের ভূমিকা রাখছে। এক ধরনের, তারা ভালোই ভূমিকা, আলু উৎপাদনের ক্ষেত্রে তারা ভালোই ভূমিকা রাখছে। এই ধরনের কৃষি পণ্য উৎপাদনের প্রতিটি পণ্যের ক্ষেত্রে যদি এই ধরনের ভূমিকা থাকে, তাহলে আমরা মৌসুম ভিত্তিতে উৎপাদিত
সকল পণ্যই সারা বছর ব্যাপী উৎপাদন করার একটা সুযোগ পেতে পারি। তারপরের মধ্যস্থ কারবারি হলো রপ্তানিকারক, কারখানার মালিক ও পাইকারি ব্যবসায়ী। আমরা রপ্তানিকারক যারা আমরা জানি, যারা পণ্য বিদেশের বাজারে রপ্তানি করেন এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করেন। কারখানা মালিক অর্থাৎ উৎপাদনকারী, শিল্পের মালিক। পাইকারি ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী আমরা জানি আক্ষরিক অর্থে পাইকারি ব্যবসায়ী হলো তারা যারা পণ্য ভোগের জন্য বিক্রয় করেন, যারা পণ্য বিক্রয় করে পুনরায় বিক্রয়ের জন্য, অর্থাৎ খুচরা কারবারির কাছে বা অন্য আরেকজন পাইকারের কাছে বা শিল্পের মালিকের কাছে বা কারখানার মালিকের কাছে বা রপ্তানিকারকের কাছে, অর্থাৎ চূড়ান্ত ভোক্তার কাছে যে সকল ব্যবসায়ীরা পণ্য বিক্রয় করেন না বা চূড়ান্ত ভোগের জন্য যে সকল ব্যবসায়ীরা পণ্য বিক্রয় করেন না, সেই সকল ব্যবসায়ীদেরকে বলা হয় পাইকারি ব্যবসায়ী। তারা কৃষি পণ্য বাজারজাতকরণে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে। রপ্তানির মাধ্যমে কৃষি পণ্যের মান উন্নয়ন ঘটান। কারখানা মালিকরা পণ্য রূপান্তর করে ভোগ উপযোগী করে তোলেন। যেমন ধান উৎপাদিত হয়, কারখানা মালিকরা সেটা রূপান্তর করে চাউলে রূপান্তর করেন। পাইকারি ব্যবসায়ীরা পণ্য বাজারজাতকরণে বন্টন প্রণালীতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি প্রতিষ্ঠান, নিঃসন্দেহে সরকারি প্রতিষ্ঠান কৃষি পণ্য বাজারজাতকরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, নিঃসন্দেহে থাকে। সরকার সবচেয়ে বড় ক্রয়কারী। আমরা ধান চালের কথা বলতে পারি, চিনির কথা বলতে পারি। সরকার সবচেয়ে বড় ক্রয়কারী। সরকার যদি ধান চাল ক্রয় না করে তাহলে ধানের চালের মূল্য নিম্নতম পর্যায়ে চলে আসে, যার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত। সরকার যদি সুষ্ঠুভাবে কাঙ্ক্ষিত মাত্রায় ধান চাল ক্রয় করে তাহলে কৃষক ন্যায্য মূল্য পায়। তার মানে সরকারের ভূমিকা এই ক্ষেত্রে অনস্বীকার্য। বরং সরকারের যদি আরো বলিষ্ঠ ভূমিকা থাকে তাহলে কৃষক এই ক্ষেত্রে লাভবান হতে পারে। শুধু এই ক্ষেত্রেই নয়, সরকার বিভিন্ন উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতেও ভূমিকা রাখছে, সেটাও অনস্বীকার্য। তারপর যাদের ভূমিকা, সাহায্যকারী আর্থিক প্রতিষ্ঠান। সাহায্যকারী আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা কোম্পানি, তারা কৃষি পণ্য বাজারজাতকরণে ভূমিকা রাখছে, যদিও সীমিত মাত্রায়। তবু এরপরেও বলতে হবে যে ক্রমান্বয়ে তাদের ভূমিকা মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, হয়তো আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। খুচরা কারবারি, এদের ভূমিকা অনস্বীকার্য। খুচরা কারবারিরা পাইকার বা আড়তদার বা দালাল এদের কাছ থেকে পণ্য ক্রয় করে ভোক্তার কাছে বিক্রয়। খুচরা কারবারির সংজ্ঞাটাই হলো যে সকল কারবারি উৎপাদনকারী, পাইকার বা আড়তদারের কাছ থেকে ক্রয় করে চূড়ান্ত ভোক্তার কাছে যারা বিক্রয় করে, চূড়ান্ত ভোক্তার কাছে যারা বিক্রয় করে তাদেরকে বলা হয় খুচরা কারবারি। খুচরা কারবারি যদি তিনি আরেকজন পাইকারের কাছে বা আরেকজন খুচরা কারবারির কাছে বিক্রয় করেন তাহলে কিন্তু তার সেই কার্যটা, সেই বিক্রয় বা ক্রয় কার্যটা কিন্তু খুচরা কারবারির চরিত্রের আওতাভুক্ত হবে না। অর্থাৎ খুচরা কারবারির মৌলিক বৈশিষ্ট্য হলো ওনার বিক্রয় কার্যটা সংগঠিত হতে হবে চূড়ান্ত ভোক্তার কাছে। তার মানে কৃষি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে খুচরা কারবারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা আলোচনার শেষ পর্যায়ে আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো সমবায় বাজারজাতকরণের সফলতা ও ব্যর্থতার প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। সমবায় বাজারজাতকরণ কৃষি পণ্য বাজারজাতকরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। তবে আজকে আমরা একটু ধারণা নিয়ে নেই যে সমবায় বাজারজাতকরণ আমাদের দেশে খুব একটা পরিচিতি লাভ করেনি। সমবায় বাজারজাতকরণ কৃষিক্ষেত্রে যতটুকু ভূমিকা রাখতে পারা উচিত ছিল ততটুকু ভূমিকা সমবায় বাজারজাতকরণ
রাখতে পারছে না। এই কারণে এই প্রসঙ্গটি এখানে এসছে যে এটা কি কারণে এটা সফলতা বা ব্যর্থতার উপর কোন কোন উপাদানগুলো কার্যকর, আমরা সেই বিষয়গুলো একটু আলোকপাত করব। সমবায় বাজারজাতকরণের সফলতা বা ব্যর্থতা কি হলে পরে সফল হতে পারে বা কি না হলে পরে ব্যর্থ হতে পারে, সেই বিষয়গুলি আমি এখানে সংক্ষেপে আলোচনা করব। প্রথমত আসা যাক সমবায় বাজারজাতকরণের সাংগঠনিক অবস্থা। সমবায় সমিতির সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে, এটা শুধু সমবায় সমিতির ক্ষেত্রে নয়, এটা যে কোনো সংগঠনের ক্ষেত্রে তার সাংগঠনিক দক্ষতার মানটা কোন পর্যায়ে, তার সাংগঠনিক দক্ষতা কতটুকু, তার সাংগঠনিক কাঠামোটা কতটুকু সুষ্ঠু ন্যায়সঙ্গত, তার অস্তিত্ব নির্ভর করবে সেটির উপর। তার সাংগঠনিক কাঠামো যদি দুর্বল হয়, সাংগঠনিক তার সংবিধান, তার বিধি উপবিধি, তার সমবায় সমিতির মূলধন সংগ্রহের পদ্ধতি, তার গঠনতন্ত্র, এই সবকিছুই যদি শক্তিশালী হয় তাহলে তার সাংগঠনিক অবস্থা ভালো হবে এবং সে অস্তিত্বশীল থাকবে, দীর্ঘস্থায়ী হবে। এই ক্ষেত্রে আরো দুই তিনটি বিষয় প্রভাব ফেলে, যেমন সদস্যদের মনোভাব। সমিতির সদস্যরা কি ধরনের আচরণ করছে, সমবায় সমিতির উপর সদস্যদের আচরণটা কি ধরনের, তাদের মনোভাবটা কি রকম, সেটার উপর নির্ভর করবে সমবায় সমিতির স্থায়িত্ব, সংগঠনের স্থায়িত্ব। সুনির্দিষ্ট উদ্দেশ্য, অর্থাৎ কি উদ্দেশ্য নিয়ে সমবায় সমিতিটি গঠিত হলো, সেটার উপরও এর স্থায়িত্ব নির্ভর করবে। তার স্থায়িত্ব নির্ভর করবে সমবায় সমিতির মূলধনের উপর। মূলধন যদি পর্যাপ্ত থাকে তাহলে সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে, আর যদি মূলধন পর্যাপ্ত না থাকে তার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে না, বা মুনাফামুখী স্থানে বিনিয়োগ করা সম্ভব হবে না, মুনাফা অর্জন করতে পারবে না, একটা পর্যায়ে সে বিলীন হয়ে যাবে। দ্বিতীয়ত, সফলতা ব্যর্থতা প্রভাব বিস্তারকারী উপাদান সংগঠনের অর্থনৈতিক রূপ। সংগঠনের আর্থিকভাবে সে কতটুকু স্বনির্ভর, এটা সমবায় সমিতি না, এটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। অপর্যাপ্ত মূলধন দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা, অপর্যাপ্ত পুঁজি দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা লাভজনক হতে পারে না। এটা সমবায় সমিতির ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। সমিতির মূলধনের পরিমাণ হতে হবে পর্যাপ্ত, তাহলে তার কার্যক্রম মুনাফা অর্জনের মাধ্যমে পরিচালিত হতে পারে। আর এটা তো খুবই স্বাভাবিক, একটা সংগঠন প্রতি বছরই লোকসান দিবে আর যুগের পর যুগ টিকে থাকবে, এটা তো হয় না। সমবায় সমিতির সদস্যরা চাঁদা দিবে আর সেই চাঁদা একটা ব্যবসা করতে গিয়ে লোকসান দিবে, সেই সমিতি কি সদস্যরা মেনে নেবে? নিশ্চয়ই না। তার মানে সংগঠনের আর্থিক কাঠামোটি হতে হবে শক্তিশালী। সংগঠনের আইনগত রূপের উপরও সমবায় সমিতি কতটুকু সফল বা বিফল হবে সেটা নির্ভরশীল। সমবায় সমিতির জন্ম হইতে হবে আইনের উপর ভিত্তি করে, সমবায় সমিতি পরিচালিত হতে হবে আইনের উপর ভিত্তি করে, সমবায় সমিতি পরিকল্পনা প্রণয়ন করবে আইনের উপর ভিত্তি করে। এই আইনি কাঠামো যদি তার শক্তিশালী হয় তাহলে সমবায় সমিতি সফল। আর যদি
আইনি কাঠামো যদি শক্তিশালী না হয়, আইনি ভিত্তির উপর যদি সমবায় সমিতি প্রতিষ্ঠিত না হয়, তাহলে সমবায় সমিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে, সফল নাও হতে পারে, ব্যর্থ হতে পারে। তারপরের প্রভাব বিস্তারকারী উপাদানটা হলো কার্যক্রমের পরিকল্পনা, অর্থাৎ কার্যক্রমগুলি কিভাবে চলে। এটা যদিও নির্ভর করে সদস্যদের উপর, সদস্যরা তার কার্যক্রম, এই সমিতির কার্যক্রম কিভাবে পরিচালনা করবেন সেটার উপর। সদস্যরা তাদের কর্মকৌশল কিভাবে নির্ধারণ করবেন, সদস্যরা তাদের কর্মকৌশল নির্ধারণ করতে পারেন, সমস্যা ভিত্তিক কর্মকৌশল নির্ধারণ করতে পারেন, অর্থাৎ যখন যে সমস্যার উদ্ভব ঘটল সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই অনুযায়ী কর্মকৌশল নির্ধারণ। সদস্যরা কি ধরনের ব্যবসা কার্যক্রম পরিচালনা করবেন সেটা তারা সামষ্টিকভাবে, সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তারা কর্মকৌশল পরিকল্পনা করতে পারেন। অর্থাৎ এই সকল পরিকল্পনাগুলি যদি সদস্যদের অন্তর্ভুক্তি থাকে, অংশগ্রহণ থাকে এবং সহযোগিতামূলক মনোভাব নিয়ে এই সকল কার্যক্রমগুলি যদি পরিচালনা করা হয়, তাহলেই সমবায় সমিতি সফল হতে পারে, অন্যথায় এটা ব্যর্থ হতে পারে। তারপর হলো সদস্যদের আনুকূল্য। সদস্যদের আনুকূল্য অর্থাৎ সমিতির প্রতি সদস্যরা মানসিক এবং শারীরিক দিক দিয়ে কতটুকু অনুকূল, তারা কতটুকু সাপোর্ট করছে। আসলে সমবায় সমিতিগুলির জন্ম হয় কৃষকদের উৎপাদিত পণ্যগুলো বিক্রয়ের জন্য এবং কৃষকদের উৎপাদন কাজে ব্যবহৃত উপাদানগুলো সংগ্রহের জন্য। এখন এই উৎপাদনে ব্যবহৃত উপাদানগুলো সংগ্রহ করা এবং উৎপাদিত পণ্য বিক্রয় করা, এই কার্যগুলো থেকে কৃষক কতটুকু লাভবান হচ্ছে তার উপর নির্ভর করবে সমবায় সমিতির প্রতি কৃষকের মনোভাব, সে সমবায় সমিতির উপর কতটুকু নির্ভরশীল। সে যদি সমিতি থেকে যথেষ্ট সাপোর্ট পায়, আনুকূল্য পায়, তাহলে সদস্য নিশ্চয়ই সমিতির প্রতি আনুকূল্য প্রদর্শন করবে বা সাপোর্ট দেবে, এটাই স্বাভাবিক। আর যদি সমিতি থেকে সদস্যরা সাপোর্ট না পায়, তাহলে সদস্যরা সমিতিকে সাপোর্ট করবে না, অর্থাৎ সমিতি ব্যর্থ হয়ে যাবে। তারপর আসা যাক ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট। এটা কিভাবে ব্যবস্থাপনা, কিভাবে পরিচালিত, বা ব্যবস্থাপনা কতটুকু স্বচ্ছ বা কতটুকু অস্বচ্ছ, ব্যবস্থাপনা কতটুকু গণতান্ত্রিক বা কতটুকু অগণতান্ত্রিক। ব্যবস্থাপনা যদি গণতান্ত্রিক হয়, ব্যবস্থাপনা যদি স্বচ্ছ হয়, নির্বাচন পদ্ধতি, সদস্য সংগ্রহ পদ্ধতি, হিসাব সংরক্ষণ পদ্ধতি, এগুলো যদি স্বচ্ছ হয় তাহলে সমিতি সফল হবে। আর যদি এগুলো স্বচ্ছ না হয়, সমিতি ব্যর্থ। মূল্য পরিশোধের পদ্ধতি, এটা সমিতি সফল হবে কি ব্যর্থ হবে সেটার উপর অনেকটাই নির্ভরশীল। সংগঠনের সদস্যদের বিক্রিত পণ্যের টাকা কিভাবে সদস্যদের মধ্যে বন্টিত হয়, কিভাবে তাদেরকে পরিশোধ করা হয়। আমরা অভিজ্ঞতা থেকে বলতে পারি, বেশিরভাগ বাংলাদেশের অনেক সমিতি, সমবায় সমিতি ব্যর্থ হয়েছে শুধু তাদের সংগৃহীত পণ্য কেন্দ্রীয়ভাবে বিক্রয় করে যার যার প্রাপ্য, অর্থাৎ সদস্যদের প্রাপ্য অর্থ সময় মতো এবং সঠিকভাবে পরিশোধ না করার জন্য, বা একেবারেই পরিশোধ না করার কারণে অনেক সমিতি ব্যর্থ হয়েছে। অর্থাৎ পণ্যের মূল্য পরিশোধ পদ্ধতির উপরও সমিতির সফলতা এবং ব্যর্থতা নির্ভরশীল। আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো এবং
আগামী ক্লাসের জন্য তোমাদের সবাইকে সবার প্রতি আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।